ঝরানো আজি সন্ধ্যারও বাতাসে কে গো সাড়া দিয়ে যায় স্বপ্নেরও আভাসে। কার লাগি দোলে ওঠে ক্ষণে ক্ষণে থর থর এ হিয়া। ছাদ বাগানের গোলাপ গাছগুলোই পানি দিচ্ছিল সুরলা। হঠাৎ কারো মৃদুস্বরে গাওয়া গান কানে এলো। ভ্রকুসকায় সুরলা, কণ্ঠটা অপরিচিত। খালার বাসায় এসেছে মাস দুয়েক হবে। প্রতিদিন বিকেলে ছাদে আসি, কিন্তু এর আগে কখনোই কণ্ঠ কানে আসেনি। মৃদুস্বরে গাওয়া গানের গায়ক খুঁজতে চারপাশে চোখ বুলাই সে। চোখ আটকায় পাশের বিল্ডিংয়ের ছাদে। একটা ছেলে তার দিকে পিট করে দাঁড়িয়ে আছে ছাদের মাঝ বরাবর। পরনে কালো গেঞ্জি, সাথে বাদামি 3/4 প্যান্ট। সামনে ফিরে থাকায় চেহারা দেখা যাচ্ছে না। সম্ভবত খুব মনোযোগ দিয়ে কিছু একটা করছে ছেলেটা, আন্দাজ করে সুরলা। কি করছে জানতে উৎসুক সুরলার সরল মন। হাতে থাকা পানি ভর্তি প্লাস্টিকের ঝাঁঝরি রেখে রেলিংয়ের দিকে পা বাড়ায়। গুনগুনিয়ে গাওয়া গান আবারও কানে বাজে তার। কাজলো নদীর জলে ভরা ঢেউ ছলছলে, প্রদীপ ভাষা ও কারে সরিয়া, সোনার বরণী মেয়ে বলো কার পথে আঁখি দুটি ওঠে জলে ভরিয়া। গলার সব মধুর স্বর যেন ঢেলে দিচ্ছে লাইনগুলোই। এমন মধুর শোনাচ্ছে গান, সুরলার নিশ্চিত হয় গায়ক আর কেউ নয়, এই ছেলেটাই। গানের গলাটা চমৎকার, মন কাড়ে সুরলার। রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়ায় সে। ডাগর ডাগর চোখ জোড়ার পূর্ণ দৃষ্টি ফেলে পাশের ছাদে। ছেলেটার সামনে দাঁড় করানো পেন্টিং হোল্ডারে আটকানো পেন্টিং পেপার চোখে পড়ে। আর্ট প্লেট আর তুলি ধরে রাখা হাত দুটো পেছনে নিয়ে পিঠের সাথে লাগিয়ে রেখে পেন্টিংয়ের দিকে ঝুঁকে থাকাটাও চোখ এড়ায় না। তারুণ ব্যানার্জির কাজল নদীর জলে গানটা তখনও গুনগুনাচ্ছে মেয়েটা। সুরলা গভীর মনোযোগ দিয়ে সেই গান শোনে। গান শেষ হয়, ছেলেটা শটাং দাঁড়ায়। পেন্টিং পেপার দৃশ্যমান হয়, পেন্টিংয়ে চোখ বোলে সুরলা। তারপর আকাশের দিকে তাকায়, চমকায় সে। পরন্ত বিকেলে নীলাভ আকাশে এক ঝাঁক ঘুড়ি আর মেঘের উড়োউড়ি খেলার দৃশ্যটা রং তুলিতে ফুটিয়ে তুলেছে, যেমনটা আকাশের বর্তমান দৃশ্য। এত নিখুঁত করে কেউ আঁকতে পারে? গানের মতো ছেলেটার পেন্টিংও মুগ্ধ করেছে সুরলাকে। এত প্রতিভা সম্পন্ন ব্যক্তির চেহারাটা এক পলক দেখার শখ জাগে সুরলার। অপেক্ষায় থাকে ছেলেটার পেছন ফেরার। মিনিট 10 পার হয়, কিন্তু ছেলেটা পেছন ফেরে না। আরেকটা পেন্টিং শুরু করে। সুরলা একবার ভাবে ডাকবে ছেলেটাকে, পরে আবার ভাবে কি বলে ডাকবে। অচেনা একজনকে এভাবে ডাকাটা হ্যাংলামো হয়ে যাবে, আর হ্যাংলামো করার মানে হয় না। গোধূলির নামে গাছে পানি দিয়ে সিঁড়ির দিকে পা বাড়ায় সে। সুরলা, পুরো নাম সুরলা তাবাসুম। আইইউবিতে ম্যানেজমেন্ট নিয়ে পড়ছে, 4th সেমিস্টার। গায়ের রংটা হলদে ফর্সা, ডাগর ডাগর চোখ, সরু ঠোঁট, সরু নাকের সমন্বয়ে পুতুল চেহারা, বব কাট কাত অব্দি চুল, আর 4 ফুট 9 হাইটটা লোকসম্মুখে সুরলাকে নিছকই 15-16 বছরের কিশোরী হিসেবে উপস্থাপন করে। অথচ সুরলা কৈশোর জীবন শেষ করেছে সেই কবে। 20তে বুড়ি হওয়ার রীতিটা সুরলাকে শুনতে হয় না, কেননা তাকে দেখে মনেই হয় না সে 20 ঘর পার করে এসেছে। স্বভাবেও বাচ্চা মোর আভা। এই যে এখন সুরলা লাফিয়ে লাফিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে, কখনো 1 সিঁড়ি, কখনো 2 সিঁড়ি বাদ দিয়ে আগাচ্ছে। এভাবে 6 তলা থেকে 5 তলায় আসে, থামে সে। সিঁড়ির দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, ভাবে 1 সিঁড়ি 2 সিঁড়ি বাদ দিয়ে তো এগোলাম, এবার 3 সিঁড়ি বাদ দিয়ে এগোবে। এই ভেবেই 3টে সিঁড়ি বাদ দিয়ে 4র্থ সিঁড়িতে লাফ দেয়, থামে। ইয়ে, পেরেছি বলে এক চিৎকার দিয়ে লাফিয়ে ওঠে। চোখে মুখে উৎফুল্লতা উপচে পড়ে, যেন সে সিঁড়ি নয়, বিশ্বজয়ী করেছে। 3 সিঁড়ি বাদ দিয়ে নামার ট্রিক্স ফলো করে 3য় তলা অবধি চলে আসে। 3য় তলায় 2টো ফ্ল্যাট। বাম পাশের ফ্ল্যাটের সদর দরজার কাছে এসে থামে। কারুকাজে আবৃত কাঠের দরজাটার বাম পাশে থাকে সুইচে চাপ দেয়। হাঁটুতে হাত দিয়ে ঝুঁকে হাঁপাতে থাকে। লাফিয়ে লাফিয়ে সিঁড়ি বেয়ে এসে হাঁপিয়ে গেছে। ডোরবেল বেজে ওঠে। সেকেন্ড পিসেকের মাথায় খট করে দরজা খুলে যায়। দরজার ওপাশ থেকে বেরিয়ে আসে ফিরোজা রঙের সালোয়ার কামিজ পরিহিত এক মধ্যবয়সী মহিলা, সম্পর্কের সুরলার খালা। নাম রেহানা জাহান। সুরলার দিকে এক পলক তাকিয়ে ভ্রু কুঁচকান। সুরলাকে হাঁপাতে দেখে ব্যতিব্যস্ত হয়ে কাছে আসেন, বলেন, কি হয়েছে সরু, হাঁপাচ্ছিস কেন? সুরলা হাঁপাতে হাঁপাতে বলে, খালামণি পানি দাও 1 গ্লাস, সিঁড়ি বেয়ে এসে হাঁপিয়ে গেছি। রেহেনা জাহানের চোখে মুখে খেলে যায় রাগ। রাগত কণ্ঠে বলে ওঠেন, আজও লিফট ব্যবহার না করে খরগোশের মতো লাফিয়ে সিঁড়ি বেয়ে এসেছিস? কতবার নিষেধ করি লাফালাফি করিস না, একটা কথাও শুনিস না, এখন কিভাবে হাঁপাচ্ছিস? আমি আজই তোর মায়ের কাছে বিচার দিব। আচ্ছা করে বকলে শান্ত হবি তুই।
সুরলা ফ্লোরে চোখ রেখে বাঁকা দাঁতগুলো বের করে হাসে। সে জানে রেহেনা জাহান কখনো তার মায়ের কাছে বিচার দেবে না। এই মানুষটা তাকে ভীষণ ভালোবাসে। সুরলার পিঠাপিঠি রেহেনা জাহানের একটা মেয়ে ছিল, নাম ঋতু। জন্মের মাসখানেকের মাথায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। দিশেহারা হয়ে যান রেহানা। বোনের কষ্ট দেখে সুরলার মা সাবিনা জাহান কোলের মেয়ে সুরলাকে নিয়ে এসে থাকেন বোনের কাছে। দুই বোনের কোলে মানুষ হয় সুরলা। ঋতুর জায়গাটা নিয়ে নেয় সুরলা। ঋতুর পর নিতু আর নিলয় ভুবনে পা রাখলেও ঋতুর জায়গাটা সুরলাই থেকে যায়। এসব কথা জানে সুরলা। সে মুখ তুলে তাকায় খালার দিকে, করুণ চাহনি দিয়ে বলে, খালামণি তুমি সত্যি আমাকে বকা খাওয়াবে? সুরলা চোখের দিকে তাকাতেই রাগ পড়ে যায় রেহানার। সুরলাকে দাঁড় করিয়ে মৃদুস্বরে বলেন, কথা না শুনলে বকা খাওয়াতে হবে। কথা কেন শুনিস না? যদি পড়ে গিয়ে হাত পা ভাঙতি তখন ব্যথা কে পেত? আমি পড়ে গিয়ে ব্যথা পেলে আমার থেকে বেশি ব্যথা তুমি আর আম্মু পেতে। আমি না কাঁদলেও দুই বোন মিলে পাটি বিছিয়ে কান্না জুড়ে দিতে, যেমনটা ছোটবেলায় পড়ে যাওয়ার পর দিয়েছিলে। যাকে পানি দিতে বললাম দিলে না, এখন সরো, আমি গিয়ে পানি পান করি। বলে লাফিয়ে লাফিয়ে ভেতরে চলে গেল সুরলা। লাফাস না, পড়ে যাবি বলে বকতে বকতে দরজা লাগিয়ে ঘরে এলেন রেহানা। সুরলা ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে। সুরলাকে বসতে দেখে হাঁপ ছেড়ে রান্নাঘরের দিকে এগিয়ে যান রেহানা। অর্ধেক বানিয়ে রাখা বিকেলের নাস্তা ফুলকপির পকোড়া বানানোয় মনোযোগ দেন। পানি খেয়ে সোফায় গা এলিয়ে দেয় সুরলা। হঠাৎ মনে পড়ে পরন্ত বিকেলে দেখা সেই অচেনা মানবের কথা। তখনই ব্যাট বল হাতে ড্রয়িং রুমে আসে নিলয়। সবে মাঠ থেকে ক্রিকেট খেলে এসেছে। সুরলা নিলয়ের দিকে তাকায়, ভাবে নিলয়কে জিজ্ঞেস করবে ছেলেটার ব্যাপারে। তবে সোজাসাপটা জিজ্ঞেস করা যাবে না, কথার প্রসঙ্গে জিজ্ঞেস করতে হবে। সে সোজা হয়ে বসে। ভাব জমানোর জন্য নিলয়কে বলে, আজ তোর স্কোর কি রে? 9 পড়ুয়া নিলয় উৎফুল্লতার সাথে বলে। 3টে 6, 2টো 4-এর সমন্বয়ে 4 ওভারে হাফ সেঞ্চুরি। নিলয়ের পিঠে চাপড় মেরে সুরলা বলে, আই প্রাউড অফ ইউ ভাই। একদিন ভালো ব্যাটসম্যান হিসেবে জাতীয় দলে স্থান পাবি। নিলয়ের চোখ মুখের আনন্দ উপচে পড়ে। খুশিতে গদগদ হয়ে বলে, ধন্যবাদ আপু, আমার স্বপ্ন জাতীয় দলের নাম লেখানো। সুরলা ধীরে ধীরে মূল কথায় আসে। নীলয় শোন না, হ্যাঁ বলো। নীলয় শোন না, এই বিল্ডিং এর কোন গায়ক আছে? বিকেলে গানের আওয়াজ শুনলাম। নিলয় বলে, না নেই। থেমে গিয়ে খানিক ভেবে বলে, তুমি বোধ হয় চয়ন ভাইয়ার গান শুনেছো। চয়ন ভাইয়া মাঝে মাঝে গিটার বাজে গান গায়। সুরলা বলে, গিটার ছাড়া গানের আওয়াজ পেয়েছিলাম। আমার জানা মতে আমাদের আশেপাশের কয়েক বিল্ডিংয়ে চয়ন ভাইয়া ছাড়া আর কেউ গান গায় না। তুমি চয়ন ভাইয়ার গান শুনেছো। আজ হয়তো গিটার ছাড়া গান গেয়েছে। উনি কি সিঙ্গার? না, চয়ন চট্টগ্রামে ভাইয়া জব করে। ছুটিতে বাসে এসে এলে প্রতিদিন বিকালে পেন্ডিং করে আর গান গায়। এগুলো চয়ন ভাইয়ার পছন্দনীয় কাজ। এখন সম্ভবত বাসায় এসেছে, অনেকদিন দেখিনি। পেন্টিং করে শুনে সুরলা কিছুটা নিশ্চিত হয় বিকেলে দেখা ছেলেটার চয়ন। সে বলে, তুই চিনিস কিভাবে? নিলয় বলে, আমার বন্ধু রবিন হচ্ছে চয়ন ভাইয়ার খালাতো ভাই। রবিনের সূত্রেই চিনি। রবিনের সাথে কয়েকদিন চয়ন ভাইয়াদের বাসায় গিয়েছি, সেখানে আলাপ হয়েছে। রেহেনা জাহান রান্নাঘর থেকে তাড়া দেন। নিলয় যা, ফ্রেশ হয়ে আয়। ধুলোবালি নিয়ে বসে আছিস কেন? যাচ্ছি। বলে ড্রয়িং রুম ছাড়ে নিলয়। সুরলা ভাবে ছেলেটার ব্যাপারে সিদ্ধান্ত নেয় কাল বিকেলে গিয়ে দেখবে ছেলেটাকে। যেই ভাবা সেই কাজ। পরদিন বিকেলে সুরলা হাজির হয় ছাদে। আজও ছেলেটার দেখা পায়। তবে আজ ছেলেটা তার দিকে পিঠ করে নয়, বরং মুখ করে পেন্টিং করছে। দূরে থেকে চেহারাটা স্পষ্ট না। সুরলা ছাদের এক কোণে গিয়ে গাছের আড়ালে দাঁড়ায়। ছেলেটার চেহারা স্পষ্ট নয়। সুরলা এক পলক তাকাতে চমকায়, আরে এ তো সেই ছেলেটা যাকে হন্যে হয়ে খুঁজছে সুরলা। প্রায় বছর খানেক আগের কথা। সেমিস্টার ফাইনাল দিয়ে ছুটি পেয়েছে ঢের। সুরলা সময় নষ্ট না করে পরদিনই রওনা দেয় খিলগাঁওয়ের উদ্দেশ্যে। গন্তব্য খালামণির বাসা। মিরপুর নিজের বাসা থেকে বের হয়ে বাসে ওঠে। খালি সিট পেয়ে বাসের ডান পাশের সারির দ্বিতীয় সিটের উইন্ডো সাইডে বসে পড়ে। পাশের সিটটা খালি, কেউ একজন এসে বসবে হয়তো। সেসবে মাথা ঘামায় না সুরলা। জানালার বাইরে মাথা বের করে দেয়। পাশ দিয়ে চলাচল করা গাড়ির ধোঁয়া আর ধুলোবালি এসে বাড়ি খায় নাকে মুখে। চেহারার বিরক্তি টেনে ব্যাগ থেকে কালো কাপড়ের মাস্ক বের করে পরে নেয় সে। সালমান কালারের টপস আর কালো প্যান্টের সাথে পরা কালো ওড়নাটা টেনে দেয় মাথায়। তারপর আবারও মুখ গুজে জানালায়।
বাইরের দিকে দৃষ্টি নিবদ্ধ করে দেখতে থাকে লোক লোকারণ্যের বিচিত্রতা। বাসটা তখনও থামানো বাস স্টপে। হঠাৎ সুরলার চোখ পড়ে বাস স্টপের দিকে দৌড়ে আসা এক মানবের দিকে। সাদা কালো ফর্মাল গেটআপে থাকা সাদা চামড়ার একটা ছেলে প্রাণপণে ছুটে আসে বাসের দিকে। বয়স কত হবে, 27 কি 28? সম্ভবত অফিসে যাচ্ছে আন্দাজ করে সুরলা। ছুটাছুটি শেষে বাসের কাছে এসে থামে ছেলেটা। সুরলা পরখ করে কালো মনির গভীর চোখে ক্লান্তির আভা। প্রশস্ত কপালের বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে। কান আর নাকের ডগা লাল হয়ে আছে। চাপদাড়িতে থাকা মৃদু পরু ঠোঁটগুলো চেপে হাঁপাচ্ছে। দৌড়ানোর কারণে মাথা ভর্তি রেশমি কালো চুলগুলো এলোমেলো হয়ে আছে। কয়েকটা আশ্রে পড়েছে কপালে। লম্বা চওড়া বেশ। এত লম্বা মানুষ হয়? উচ্চতা কত হবে? 5 ফুট নয়, না এর চেয়ে বেশি হবে। 6 ফুট হতে পারে আন্দাজ করে সুরলা। নিজের হাইট মনে করে 4 ফুট 8। নিজেকে লিলি ফুট মনে হয়। এই ছেলের কান ধরতে হলে তাকে মই বেয়ে উঠতে হবে। ছেলেটা বাসে ওঠে। সুরলার চোখ সরিয়ে অন্যদিকে তাকায়। ছেলেটা এদিক ওদিক তাকিয়ে সিট খোঁজে। একটা খালি সিট চোখে পড়ে। ডান সারির 2 নাম্বার সিট। হাঁপ ছেড়ে এসে বসে। সিটে গা এড়িয়ে দেয়। ছেলেটার সাথে সাথে পাশের সিটও নড়ে ওঠে। সুরলা জানলা থেকে মুখ সরিয়ে তাকায় পাশে। দেখে তার পাশে আর কেউ নয়, সেই ছেলেটাই বসে আছে। ব্যাপারটা ভালো লাগে সুরলার। ছেলেটার চোখ বন্ধ করে আছে। হতে পারে সুরলাকে খেয়াল করেনি। কাছ থেকে ছেলেটাকে দেখতে আরো সুন্দর লাগে। সুরলা তাকিয়ে থাকে। খানিক পরেই মন তাকে বেহায়া উপাধি দেয়। চোখ সরিয়ে নেয়। বাস চলতে থাকে। মিনিট খানেক পর এক মধ্যবয়সী মহিলা ওঠে। বাসে জায়গা না থাকায় দাঁড়িয়ে থাকে। হুট করে সুরলার পাশে সেই সুদর্শন যুবক উঠে দাঁড়ায়। দাঁড়িয়ে থাকা মহিলার কাছে গিয়ে বলে, আন্টি, আপনি আমার সিটে গিয়ে বসুন। মহিলা ভদ্রতার খাতিরে বলে, না বাবা, তুমি বসো। ছেলেটা হেসে বলে, সমস্যা নেই আন্টি, বসেন, আমি সামনেই নেমে যাব। ছেলেটার জোড়াজুড়িতে মহিলা বসে পড়েন সুরলার পাশের সিটে। সামনে নেমে যাবে বললেও নামেনি ছেলেটা। শাহবাগ অবধি ঘণ্টাখানেকের পর দাঁড়িয়ে যায়। পুরো ব্যাপারটা পরখ করে সুরলা। ছেলেটার পরোপকারী ভাবনা ভালো লাগে তার। বাসে আরো অনেক ছেলে ছিল, কেউ মহিলার কথা ভাবলো না। ছেলেটাই ভাবলো। নিশ্চয়ই মহৎ ভাবনা তার। ছেলেটার জন্য মনে শ্রদ্ধা জাগে সুরলার। সেই মহৎ ভাবনার ছেলেটা আর কেউ নয়, স্বয়ং পাশের ছাদের ছেলেটা। অনিশ্চিতভাবে যাকে চয়ন বলা যায়। সেদিন ছেলেটাকে প্রথম দেখার এরপর আরও 10-15 দিন দেখেছিল। কখনো পথশিশুদের সাথে, কখনো আবার রক্তকণিকায়, কখনো বাসে, কখনো কাউকে রাস্তা পার হতে সাহায্য করছে। তবে সেদিনের মতো নিকটে আর কখনোই পায়নি। মাস 2-এর ব্যবধানে হারিয়ে যায় ছেলেটা। আর দেখেনি ছেলেটাকে। কত খুঁজেছে। বাসা থেকে বের হলে চারিদিকে চোখ বুলায়। শাহবাগ গেলে এদিকে ঘুরে আনমনে। মিরপুরও বাদ যায় না, কিন্তু ছেলেটাকে চোখে আর পড়ে না। পরশু খালামণির সাথে শপিংয়ে গিয়ে ও খুঁজেছিল, কিন্তু কে জানতো হন্যে হয়ে খোঁজা ছেলেটা দূরে নয়, তার নাকের ডগায় ঘাপটি মেরে বসে আছে। ছেলেদের প্রতি আকৃষ্ট হওয়া মেয়েরা 4 শ্রেণীর হয়। প্রথম শ্রেণীর মেয়েরা বিত্তমান ছেলেদের প্রতি আকৃষ্ট হয়। দ্বিতীয় শ্রেণীর মেয়েরা সুদর্শন যুবকদের প্রতি আকৃষ্ট হয়। তৃতীয় শ্রেণীর মেয়েরা মহান ভাবনা এবং মহান কাজ নিমগ্ন ছেলেদের প্রতি আকৃষ্ট হয়। চতুর্থ শ্রেণীর মেয়েরা সাধারণ কারণ ছাড়াই কারো প্রতি আকৃষ্ট হয়ে যায়। আকৃষ্ট হওয়ার জন্য রূপ গুণ চায় না এরা। এক্ষেত্রে সুরলা কোনো এক শ্রেণীর নয়, বরং যৌথ শ্রেণী। সে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর মধ্যে পড়ে। অচেনা ছেলেটার মহৎ কাজ এবং রূপ দেখে আকৃষ্ট হয় তার প্রতি। পরিচয়ের শখ জাগে। ছেলেটাকে চোখের সামনে দেখে সুরলা নিজের চোখে বিশ্বাস করতে পারে না। চোখ ঢোলে আবারও সামনে তাকায়। একই মানব, একই দৃশ্য চোখে পড়ে। সুরলা পৃথিবীটা যেন থমকে যায়। অবশেষে খুঁজে পেল তাকে। খুশিতে নাচতে ইচ্ছে করছে সুরলার। ছাদের ড্রামে লাগানো মোটা আম গাছটার আড়ালে হয়ে 2-1 স্টেপ ড্যান্সও করে নেয় সে। নিতেও আসে ছাদে। চারপাশ চোখ বুলিয়ে সুরলাকে খুঁজছে। গাছের আড়ালে চোখ পড়ে, এগিয়ে যায়। ভ্রুকুসকে বলে, সুরলা আপু, নাচো কেন? কারণ কি? সুরলা নাচ থামায়। ভেঙচি কেটে বলে, পিচ্ছি মেয়ে, এত কারণ শুনে কি করবি? নিতু এসে সুরলার পাশে দাঁড়ায়। কাঁধে কাঁধ লাগিয়ে হাইট মাপে বলে, আমি পিচ্ছি না তুমি পিচ্ছি? দেখো, তুমি আমার থেকে 5 ইঞ্চি খাটো। দেখতেও তোমাকে আমার ছোট বোন মনে হয়। পিচ্ছি মেয়ে। তাচ্ছিল্যের হাসি দেয় নিতু। সুরলা চোখ রাঙিয়ে বলে, একদম পিচ্ছি বলবি না। আমি ভার্সিটিতে পড়ি, বড়দের কাতারে পড়ি। আর তুই কিসে পড়িস? সবে একাদশে, বয়স সবে 13-র ঘরে। আমি 17 পেরিয়েছি সেই কবে। কথাটা মাথায় রাখবি। আমি তোর বড়, সম্মান দিয়ে কথা বলবি।
আমার থেকে বড় হয়ে দেখা, সম্মান দেব। এইটুকুনি মেয়ে, আবার বলে সম্মান দিতে। ভেঙচি কাটে নিতু। সুরলা খেপে যায়। হাইট নিয়ে কটু কথা শুনতে পারে না সে। তেড়ে আসে নিতুর দিকে। নিতু তার কোমর অবধি খোলা চুলগুলো কোপা করে নেয় ঝটপট। সে জানে এখন সুরলা তার চুল ধরে টানবে। হলেও তাই, খোপা করেও বেঁচে যেতে পারেনি নিতু। খোপা ধরে টান দেয় সুরলা। ব্যথায় কুকড়ে ওঠে নিতু। চুল ছাড়াতে চায়, সুরলা ছাড়ে না। শক্ত করে চুল টেনে ধরে বলে, আমার এই হাইটকে আমি বানিয়েছি? আমার কি হাত ছিল? আমি কি স্রষ্টাকে বলেছি আমাকে খাটো করে বানাও? উত্তর দে। ব্যথাতুর কণ্ঠে নিতু বলে, না। তাহলে আমাকে খোটা দিস কেন? কেন প্রতিদিন আমার কাঁধে কাঁধ মিলিয়ে হাইট মেপে আমাকে ইশারায় অপমান করিস? যেখানে আমার হাত নেই সেখানে আমাকে অপমানিত হতে হবে কেন? আমাকে অপমানিত করার অধিকার কে দিয়েছে তোকে? চুলের মুঠো ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে সুরলা। নিতু অনেক কষ্টে নিজের চুল ছাড়ে গাছের আড়াল থেকে বেরিয়ে আসে। দু পা বাড়াতেই খপ করে ধরে সুরলা। নিতু আকুতি করে বলে, আপু, তোমাকে জীবনেও আমি আর পিচ্চি বলবো না। সবাই তোমাকে পিচ্চি বলে ফেললেও আমি বলবো না। তোমার কাঁধে কাঁধও মেলাবো না কখনো। এবারের মতো আমাকে ছেড়ে দাও, ব্যথা পাচ্ছি। সুরলা তাও চুল ছাড়ে না। সন্ধিহান চোখে তাকিয়ে বলে, এই কথাটা সব সময় বলিস, কখনো মানিস না। আজ তোর চুল আমি টেনেই ছিঁড়ব, এরপর তোর টাক মাথা নিয়ে মজা করব। নিতু কান ধরে বলে, সত্যি আর বলবো না আপু, এবারই শেষ, ছেড়ে দাও না, ব্যথা লাগছে আপু। চাঁদের পেয়ারা গাছে মুকুল এসেছে নাকি? কাল এই সংবাদ দিয়েছে সুরলা। ঘটনা যাচাই করতে ছাদে এলেন রেহেনা জাহান। সিঁড়িঘর পেরিয়ে ছাদে পা দিতে দেখেন মেয়ে দুটো ঝগড়া করছে। রীতিমতো মারামারি বেঁধে দিয়েছে। তিনি আশেপাশের ছাদগুলো চোখ বোলালেন। তারপর দ্রুত বেগে মেয়ে দুটোর দিকে এগোলেন। কাছে গিয়ে বলেন, সরু, নিতু ঝগড়া করছিস কেন? কি হয়েছে? মাকে দেখে নিতু অসহায় গলায় বলে, মা, বাঁচাও আমাকে, তোমার মেয়ে আমার সব চুল ছিঁড়ে ফেললো গো। কি ব্যথা করছে। রেহেনা জাহান সুরলার হাত থেকে নিতুর চুল ছাড়ানোর চেষ্টা করে বলেন, সরু, নিতু চুল ছাড়, ব্যথা পাচ্ছে মেয়েটা। নিতুর উপর খেপছিস কেন বল আমায়, আমি ওর বিচার করব। সত্যি বিচার করবে? প্রশ্নবোধক চাউনি সুরলার। রেহেনা জাহান সাই জানিয়ে জানান, হ্যাঁ, বিচার করব। আমার সরুকে কেউ পচা বলে তার বিচার করা বাধ্যতামূলক। দরকার হলে নিতুর বিরুদ্ধে পুলিশ কেস করব। তুই শুধু ওর চুল ছেড়ে দিয়ে বল ঘটনাটা কি। মামলা করার কথা শুনে নিতু ভীত চোখে তাকায় মায়ের দিকে। রেহেনা জাহান সুরলার অলককে ইশারা করেন, বোঝান এটা সুরলাকে ক্ষান্ত করার বাহানা মাত্র। কালামণির কথায় ভরসা পায় সুরলা। চুল ছেড়ে দেয়, ঠোঁট উল্টিয়ে বলে, খালামণি, তোমার মেয়ে আমাকে খাটো বলে খোটা দেয়। কাঁধে কাঁধ মিলিয়ে হাইট মাপার বাহানায় আমাকে নিচু দেখায়। খাটো হওয়া কি দোষের বলো? ও সব সময় আমার সাথে এমন করে কেন? তুমি ওর বিচার করো। রেহানা জাহান সুরলার মাথায় হাত বুলিয়ে বলেন, বিচারটা বাসায় গিয়ে করি। দেখ পাশের ছাদে ছেলেটা কিভাবে তাকিয়ে আছে। রেহেনা জাহানের কথায় সুরলা নিতু দুজনেই তাকায় পাশের ছাদের। দেখে পেন্টিংয়ে ব্যস্ত থাকা ছেলেটা পেন্টিং রেখে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তাদের দিকে। চোখে এক রাশ বিস্ময়। সুরলার কান্না পাই। এতদিন পর ছেলেটাকে খুঁজে পেল, তার সামনে কিনা এমন কাণ্ড বাঁধালো। ছেলেটা কি ভাববে? ঝগড়াটে মেয়ের তালিকায় নিজের নাম লেখালো নিজ হাতে, তাও কিনা পছন্দনীয় ছেলের সামনে। নিজের বোকামিতে লজ্জা পায় সুরলা। বড় পা ফেলে সিঁড়ির দিকে এগায়। পেছনে আসে বাকিরাও। নিতু কপট রেগে বলে, ধুর, চয়ন ভাইয়ের সামনে প্রেস্টিজটাকে একদম ধুলোয় মিশিয়ে দিলে। কত ভালো জানে আমায়, এখন ভাববে আমি ঝগড়াটে, মারামারি, চুল টানাটানি করি। চিবাকেও আমার সাথে মিশতে দেবে না। ধ্যাত, ভালোই লাগে না। বলে হনহন করে এগিয়ে গেল। সুরলা না বোঝার ভান করে বলে, খালামণি, চয়ন আর চিপাকে নিতু কার কথা বলছে? রেহেনা জাহান সুরলার পেছনের সিঁড়িতে ছিলেন। তিনি উত্তর দেন, পাশের বিল্ডিং এ ছাদে যে ছেলেটা দাঁড়িয়ে ছিল ওর নাম চয়ন। ওই বিল্ডিং এর বাড়িওয়ালা ছেলে। আর চিবা হলো চয়নের বোন, যে কিনা নিতুর বান্ধবী। চয়নের খালাতো ভাই রবিন আবার নিলয়ের বন্ধু। সেই সূত্রে নিতু নিলয়কে চিনে চয়ন। ছোট ভাই বোনের মতো দেখে ওদের। ভারী চমৎকার ছেলে। এবার চয়নের ব্যাপারে নিশ্চিত হন সুরলা। চয়ন শব্দটা একবার বিড়বিড় করে,
ঠোঁটের কোণে খেলে যায় মৃদু হাসি। চিবার কথা মাথা থেকে সরে গিয়েছে সুরলার। চিবাকে সে চেনে, নিতুর জন্মদিন অনুষ্ঠানে দেখা হয়েছে, টুকটাক কথাও হয়েছে। তবে চিবার যে ভাই আছে আর সে যে চয়নি সেটা জানতো না সুরলা। জানলে তো এত খুঁজতে হতো না। মনে পড়ে ঝগড়ার কথা। স্বপ্ন পুরুষের সামনে এমন বাজে ঘটনা ঘটিয়েছে, ভাবতেই লজ্জায় কুঁকড়ে যায়, মুখটা মলিন হয়। রেহেনা জাহান ভাবেন নিতুর কথায় কষ্ট পেয়ে মন খারাপ করেছে সুরলা। তিনি মাথায় হাত বুলিয়ে বলেন, তুই এখন বড় হচ্ছিস, যে কোনো কাজ করার আগে ভেবে চিন্তে করবি। যখন তখন যার তার সাথে ঝগড়া মারামারি লেগে গেলে ভালো দেখায়? মানায় এসব? কাল এক ভাড়াটে বলছিল বাড়িওয়ালার মেয়েরা কেমন ঝগড়া করে, একটুও ম্যানাস জানে না। আমার এসব শুনতে ভালো লাগে বল? ঝগড়াঝাটি ভালো না মা, ছেড়ে দে এসব। সুরলার কানে এত কথা যায় না। সে তো আছে তার স্বপ্ন পুরুষ, তাকে নিয়ে কি ভাবছে এটা নিয়ে। রেহেনা জাহান আরও অনেক কথা বলেন। সুরলার নীরব শ্রোতার মতো ভান করে থাকে। বাসায় গিয়ে সোজা কর্নারের রুমটায় চলে যায়। খাট, কাবার্ড, ড্রেসিং টেবিল, পড়ার টেবিলের সমন্বয়ে গোছানো একটা রুম। এই রুমটা নীতিকার। এখানে সুরলা থাকে নীতিকার সাথে। নিতুর সাথে ভাব না থাকলেও নীতিকার সাথে ভীষণ ভাব সুরলার। নীতিকা একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। সকালে যায়, সন্ধ্যায় ফেরে। আজ এখনো আসেনি। সুরলা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। আয়নায় নিজেকে দেখে। চুলগুলো এলোমেলো, পরনে সফেদা রঙের কুচকানো টি শার্ট আর বেগুনি রঙের প্লাজো। বেগুনি ওড়নাটা দলা হয়ে গলায় আটকে আছে। নিতুর সাথে ধস্তাধস্তিতে সব এলোমেলো হয়েছে। কেমন বাজে দেখাচ্ছে, একটুও ভালো দেখাচ্ছে না। এই বাজে অবস্থায় দেখেছিল চয়ন, ভাবতেই মুখ কুচকায়। তাড়াতাড়ি হাত দিয়ে চুল আঁচড়ায়, জামা ওড়না ঠিক করে। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে লিপস্টিকের বক্স বের করে। সব বেছে হুদা বিউটির হালকা গোলাপি গ্লস লিপস্টিক তুলে নেয়। ঠোঁট লাগিয়ে নিজেকে আয়নায় দেখে, ফাউট করে দেখে, মুখ বাঁকা করে দেখে। খারাপ লাগছে না। চয়নের পছন্দ হবে তাকে, নাকি দেখেই রিজেক্ট করবে, ভাবতে বসে যায় সুরলা। অফিস থেকে ফিরে নীতিকা রুমে এসে সুরলাকে সেজে গুজে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়। সুরলা সাজে না খুব একটা, আয়নায়ও দেখে না। আজ কি হলো? হাতের ব্যাগ বিছানায় রেখে বোনের কাছে যায়। সুরলার পেছনে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে বলে, আমার বোনটা কি হলো আজ, এত সাজগোজ করছে? সুরলা বাস্তবে ফেরে। আয়নায় নীতিকাকে দেখে লজ্জা পায় সে। লাজুক হেসে বলে, কিছু হয়নি, এমনিই মন চাইলো। নীতিকা সুরলাকে ঘুরিয়ে গাল টেনে বলে, প্রেমে পড়েছিস? সুরলা চমকায়। সে প্রেমে পড়েছে? সত্যিই প্রেমে পড়েছে। তার জীবনে প্রেম এসেছে। চয়নের ছবিটা চোখে ভাসে। সে নিশ্চিত হয় প্রেমের ভেলা নিয়ে চয়ন এসেছে তার জীবনে। হ্যাঁ, সে প্রেমে পড়েছে। এক রাশ লজ্জা এসে ভর করে তাকে। দু গাল লাল হয়, মাথা নিচু করে। নীতিকা পরখ করে সুরলাকে, বিস্মিত কণ্ঠে বলে, তুই ব্লাশ করছিস সরু? আমার ছোট বোনটা প্রেমে পড়েছে? কে রে সে? বোনের কাছে ধরা দিতে চায় না সুরলা, দৌড়ে পালায়। ড্রয়িং রুমে গিয়ে বসে পড়ে। পরদিন রেহেনা জাহানের সাথে হাঁটতে বের হয় সুরলা। ঘড়ির কাঁটায় তখন সকাল 6:30। কমলা রঙের হুডি ট্রাউজার পরে খালার পেছন পেছন এগিয়ে যায়। কালো জগিং ড্রেস পরে পানির বোতল হাতে গেট পেরিয়ে রাস্তায় আসে চয়ন। সুরলারা তখন চয়নদের বাড়ির গেটের সামনে দিয়ে হাঁটছে। রেহেনা জাহানকে দেখে সালাম দেয় চয়ন। সালামের উত্তর নিয়ে কুশল বিনিময় করে সামনে এগিয়ে যান রেহেনা জাহান। পেছনে থেকে যায় সুরলা। চয়নের দৃষ্টিগোচর হয়, চোখাচোখি হয় দুজনের। চয়নের হাত আপনা আপনি চলে যায় মাথায়, চুলে হাত দিয়ে থাকে যেন কেউ তার চুল ছিঁড়ে নেবে। চয়নের মাথায় হাত দেওয়ার ব্যাপারটাই লজ্জা পায় সুরলা। সে ভেবেছিল পরিচিত হবে, কিন্তু এখন লজ্জায় দাঁড়ানো দায় হয়ে গেছে। তাই মাথা চুলকে হাঁটা ধরে। সুরলা চলে গেলে চয়ন হাঁপ ছাড়ে, মাথা থেকে হাত নামায়। সে ভয়ে ছিল, এই বুঝি মেয়েটা এসে তার চুল টেনে ধরল। কাল যেভাবে চুল টানাটানি করেছে, ভয় পেয়েছে চয়ন। মনে মনে সিদ্ধান্ত নিয়েছে এইসব মেয়ে থেকে 10 হাত দূরে থাকবে। চিবাকেও নিতুর সাথে মিশতে নিষেধ করবে। মেয়ে দুটো ভালো না, চিবাটাও খারাপ হয়ে যাবে। ভাবতে ভাবতে সামনে আগায় চয়ন। সুরলারা যেই পথে গিয়েছে সেই পথে না গিয়ে অন্য পথে যায়, যাতে দেখা না হয়। জগিং শেষে ফেরার পথে আবার দেখা হয়। রেহানা জাহানের সাথে টুকটাক কথা বলে চয়ন। সুরলার সাহস হয় না কথা বলার। সে দ্রুত গতিতে হেঁটে বাসায় ফিরে আসে। রুমে এসে নীতিকার পাশে শুয়ে পড়ে। আজ শুক্রবার, নীতিকার অফিস নেই।
তাই নিশ্চিন্তে ঘুমোচ্ছে। সুরলা চোখ বন্ধ করে চোখে ভাসে চয়নের ছবি। মাথায় হাত দিয়ে কিভাবে দাঁড়িয়েছিল, চোখে মুখে একটা ভয়ের আভা দেখা দিয়েছিল তখন। সে কি মায়াবী লাগছিল, ইচ্ছে করছিল গাল টেনে দিতে। নানান ভাবনা এসে মাথায় ভিড় করে। সুরলার চোখে মুখে লজ্জার আভা দেখা দেয়, মুচকি হাসে সে। এটা সেটা ভাবতে ভাবতে আনমনেই শব্দ করে হেসে দেয় সুরলা। তার হাসির শব্দে ঘুম ভেঙে যায় নীতিকার। আধো আধো চোখ খুলে তাকায়। সুরলার লজ্জা রাঙা মুখ আর প্রাণ খোলা হাসি চোখে পড়ে। চোখ থেকে ঘুম উড়ে যায়। পরখ করে সুরলাকে। গায়ে জগিং ড্রেস দেখে বুঝতে পারে মাত্র জগিং থেকে এসেছে। বিনা কারণে এত হাসছে কেন মেয়েটা? জগিংয়ে গিয়ে কি সুরলার প্রেমিক পুরুষের সাথে দেখা হয়েছে? সুরলার হাবভাব ভালো থাকে না তার কাছে। জিজ্ঞেস করে, কোথায় ছিলে এতক্ষণ? সুরলা পাশে তাকায়। নীতিকাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে জিহ্বা কামড় দেয়। এতক্ষণ ভাবনার মাঝে বোনের কথা মাথা থেকে সরে গিয়েছে। সে নিজেকে স্বাভাবিক করে উঠে বসে, বলে, জগিংয়ে গিয়েছি। একা? না, খালামণির সাথে। প্রতিদিনই তো যাই, তুমি জানো না? প্রতিদিন তো এমন অদ্ভুত আচরণ করিস না। আজ জগিং করতে গিয়ে শুধু জগিংই করেছিস, নাকি প্রেম টিমেও কিছু করে এসেছিস? সুরলা ভ্রুকুসকে তাকায়। নীতিকা উঠে বসে, বলে, তুই যেভাবে ব্লাশ করছিস, আমার মনে হচ্ছে জগিং পর্বের সাথে প্রেমের পর্বও চুকে এসেছিস। তেমন কিছু না। এড়িয়ে যেতে চায় সুরলা। নীতিকা হেসে বলে, এইসব চ্যাপ্টার আমি ইন্টারমিডিয়েটে শেষ করে এসেছি, তাই ভালোই অভিজ্ঞতা আছে আমার। নতুন নতুন প্রেমে পড়লেই মানুষ আকাশে ওড়ে, বিনা কারণে হাসে, যখন তখন সাজে, সারাদিন আয়না দেখে। সব লক্ষণ তোর সাথে মিলে। সে সময় বলা যায় তুই প্রেমে পড়েছিস। এবার বল কাহিনী কি, আর ছেলেটাকে? বলতে গেলে ধরা পড়ে গেছে সুরলা। আর লুকিয়ে লাভ নেই, তাই সুরলা লাজুক হেসে বলে, আমার তাকে ভালো লাগে ভীষণ। তাকে দেখতে ভালো লাগে, তার কথা শুনতে ভালো লাগে, তাই লুকিয়ে লুকিয়ে দেখি তাকে, আর কিছু নয়। আর সে? ভ্রু কুঁচকে প্রশ্ন করে নীতিকা। সুরলা মলিন মুখে বলে, সে আমাকে চেনেই না ভালো করে, যা চেনে তাও ভুল ভাবে। কোনোদিন কথাও হয়নি। একতরফা ভালোবাসা? হ্যাঁ। মাথা নাড়ায় সুরলা। নীতিকা সন্দিহান চোখে তাকিয়ে বলে, তোকে দেখে মনে হয় তুই প্রেমে ডুবে ডুবে জল খাচ্ছিস। তা খোঁজ খবর নিয়েছিস কিছু? ছেলে কেমন, গার্লফ্রেন্ড আছে? লাইন ক্লিয়ার না হলে প্রেম হবে? ভ্রুকুটি করে সুরলা। এমনটা তো ভেবে দেখেনি। চয়নের যদি গার্লফ্রেন্ড থাকে কি হবে? চয়নকে ভুলে যেতে হবে ভাবতে গায়ে কাঁটা দেয় সুরলার। মলিন মুখে বলে, আমি তো এত কিছু জানি না। ওর যদি গার্লফ্রেন্ড থাকে আমার কি হবে? বোনের উদ্বিগ্নতা দেখে হাসে নীতিকা। কাঁধ চাপড়ে বলে, বি পজিটিভ, সিঙ্গেলও হতে পারে। আমাকে নাম ঠিকানা বল, আমি খোঁজ নিয়ে দেখি। তারপর বাসায় কথা বলে ভগ্নিপতি বানাবো। অনেক দিন বিয়ে খাই না। নীতিকাকে চয়নের নামটা বলতে চায় না সুরলা। চয়নের নাম শুনলে কি না কি বলে আবার। এড়িয়ে যেতে গিয়ে বলে, তোমার খবর নেওয়া লাগবে না, আমি খবর নিব। তুমি শুধু উপায়টা বলো, কিভাবে বুঝবো সে যে সিঙ্গেল। নীতিকা খানিক ভাবে, তারপর বলে, ফেসবুক আইডি চেক কর। যদি রিলেশনশিপে থাকে তবে রিলেশনশিপ স্ট্যাটাস দিবে, কিংবা গার্লফ্রেন্ডের সাথে ছবি দিবে। সুরলা হতাশ গলায় বলে, ফেসবুক আইডি নেই। ওর নাম দিয়ে ফেসবুকে সার্চ দিয়ে পেয়ে যাবে। অভয় দিয়ে বলে নীতিকা। সুরলা হুডির পকেট থেকে হালকা গোলাপি রঙের কাভার বিশিষ্ট ফোন বের করে। লক খুলে ফেসবুকে গিয়ে সার্চ বক্সে যায়। চয়নের নামটা লিখতে গিয়ে পাশে তাকায়, দেখে নীতিকা তার ফোনের দিকে তাকিয়ে আছে। সুরলা অনুরোধের সুরে বলে, আপু তুমি অন্যদিকে তাকাও, তুমি দেখে যাবে। বলে ফোনটা হাত দিয়ে ঢেকে নেয়। সুরলার বাচ্চা মতে শব্দ করে হেসে দেয় নীতিকা, বলে, ভয় পাস না, আমি তাকাবো না। তোর প্রেমিক পুরুষকে দেখবো না। মুকিফ ছাড়া অন্য কোনো পুরুষের দিকে ভিন্ন দৃষ্টিতে তাকাই না আমি। কারোর প্রতি আগ্রহ নেই আমার। ছোট বোনের প্রেমিকের প্রতি তো নয়। আমি অন্যদিকে তাকালাম, পেলে বলিস। অন্যদিকে তাকায় নীতিকা। সুরলা ফোন আড়াল করে রেখেই চয়নের নাম লিখে সার্চ দেয়। চয়ন নামে 1000টা আইডি আসে। 1000টা আইডির মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তির ছবিযুক্ত প্রোফাইল পায় না। আন্দাজ করে চয়নের আইডি ভিন্ন নামে। হতে পারে সেটা চয়নের ভালো নাম, কিন্তু ভালো নাম তো জানে না সুরলা। সবার থেকে চয়ন নামটাই শুনেছে। আন্দাজে সুরলা সার্চ করতে থাকে। চয়ন ইসলাম, চয়ন আহমেদ, চয়ন চৌধুরী, কোন বংশীয় পদবি বাদ রাখে না।
কিন্তু চয়নের আইডি পায় না। আবারও হতাশ হয়, ফোন রেখে গাল ফুলিয়ে বসে থাকে। নীতিকা পাশ না ফিরে জিজ্ঞেস করে, পেলি? না, আমি ওর যেই নাম জানি ওই নামে সার্চ দিলাম, এলো না। সম্ভবত অন্য নামে খোলা আইডি। গম্ভীর মুখে জবাব দেয় সুরলা। নীতিকা পাশ ফিরে তাকায়। ভালো নাম জানিস না? নীতিকার প্রশ্নে মাথা নাড়ায় সুরলা। নীতিকা কপাল চাপড়ে বলে, প্রেমে হাবুডুবু খাচ্ছিস, অথচ তোর নামটা অব্দি জানিস না? বুদ্ধ, তোর দ্বারা প্রেম হবে না। আপু একটা বুদ্ধি দাও প্লিজ। মুকিস ভাইয়ার সাথে সম্পর্ক শুরু করার সময় আমি তোমাকে কত সাহায্য করেছি, ভুলে গেছো? পুরনো কথা মনে করিয়ে দেয় সুরলা। নীতিকা বলে, সেজন্যই তো এতক্ষণ আমি তোকে সাহায্য করছিলাম, না হলে কবেই খালামণিকে কল দিয়ে জানিয়ে দিতাম। উপায় বলো। কথা বাড়াতে চায় না সুরলা। নীতিকা চট করেই বলে, ওর পরিচিত কারো আইডি থাকলেই খুলে দেয়, লাইক কমেন্ট পাবি, আর না হয় তাদের ফ্রেন্ড লিস্ট চেক কর। সুরলা খানিক ভাবে চয়নের পরিচিত কে হতে পারে। মনে পড়ে তার খালামণিদের পরিবারের সবাই তো চয়নের পরিচিত, ফ্রেন্ড লিস্টে থাকতে পারে। এক এক করে খালামণি, খালু, নিতু, নীতিকা, নীলাই সবার আইডি চেক করে। চয়ের নামের কোনো লাইক কমেন্ট চোখে পড়ে না। আবারও নিরাশ হয় সুরলা। ভাবতে বসে, ভাবনায় আসে নিলয়ের বন্ধু রবিন, কাজিন হিসেবে চয়নের ফ্রেন্ড লিস্টে থাকার কথা। ভেবেই নিলয়ের আইডি চেক করে। এবার সে খুঁজেছে রবিনের আইডি। খুঁজতে খুঁজতে পেয়েও যায়। ঘুরতে গিয়ে চোখ আটকায় রবিনকে ট্যাগ করা একটি পোস্টে। ঝটপট রবিনের আইডি চেক করে, স্ক্রল করে নিচে নামতে থাকে। একটা গ্রুপ ফটোতে চোখ যায়। কারো বিয়েতে বরকনের সাথে 10-15 জন ছেলে দাঁড়িয়ে ছবি তুলেছে, তার মধ্যে রবিনও আছে। ছবিটা ভালো করে পরখ করে সুরলা। এক কোনায় দাঁড়ানো নীল ব্লেজার পরা চয়নকে চোখে পড়ে। ছবিটা সেভ করে রাখে। পোস্টটাতে প্রায় 20 জনকে ট্র্যাক করা হয়েছে। সুরলা একে একে সবার আইডি চেক করে। ট্যাগ লিস্টের শেষে থাকা নামটাই চোখ আটকায়, জুবায়ের আরেফিন চয়ন। গোটা গোটা ইংরেজি অক্ষরে লেখা নামটা দুবার বিড়বিড় করে। আনন্দে চিলকে ওঠে মন। সে পেয়েছে। ঝটপট প্রোফাইল ঘুরে সন্দেহ করার মতো কিছুই পায় না। রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল দেওয়া। প্রোফাইলে চিবা ছাড়া কোনো মেয়ের সাথে ছবি নেই। নানান জায়গায় ঘুরতে গিয়ে ছবি পোস্ট করেছে, কোথাও মায়ের সাথে, কোথাও বোনের সাথে, কোথাও বন্ধুদের সাথে। অন্য কোনো মেয়ের অস্তিত্ব নেই সেখানে। সুরলার সরল মন বলে চয়ন সিঙ্গেল। লাফিয়ে ওঠে সে, খুশিতে জড়িয়ে ধরে বোনকে, বলে ওঠে, আপু আমার মনে হয় সে সিঙ্গেল। নীতিকা বিজ্ঞের মতো মাথায় হাত বুলিয়ে বলে, যা বেটা, জিলে আপনি জিন্দিগি। সুরলা বোনকে ছাড়িয়ে এলোমেলো হয়ে নাচতে ব্যস্ত হয়ে যায়। নীতিকা হাসে। এ মেয়ে আর বড় হলো না, বাচ্চাই রয়ে গেল। এ নাকি আবার প্রেম করবে, ভাবতেই হাসি পায় তার। মেয়েটা একেবারেই বোকা, যে যা বোঝার তাই বুঝে নাই। আচ্ছা, কেউ যদি ওর সরলতার সুযোগ নেয়, যদি ভুল মানুষের পাল্লায় পড়ে, তখন ভয় হয় নীতিকার। সিদ্ধান্ত নেয় সুরলার আগে ছেলেটার ব্যাপারে খোঁজ নেবে সে। যদি খারাপ রিপোর্ট পায় তবে ফিরিয়ে আনবে সুরলাকে। প্রেম করা খারাপ না, তবে ভুল মানুষের সাথে প্রেম করা খারাপ। জীবনটা তছনছ হয়ে যায়। মোহে পড়ে এগিয়ে শেষে আর পিছু হাঁটতে পারে না। সুরলা যথেষ্ট বয়স হয়েছে। আবেগী বয়স ছাড়িয়ে বাস্তবতা বোঝার বয়সে এসেছে। এই বয়সে প্রেমে পড়ার আগে মানুষ 10 বার ভাবে, তারপর আগায়। কিন্তু সুরলার বয়স হলেও ম্যাচুরিটি আসেনি। অবুঝ রয়ে গেছে এখনও। নীতিকার মনে হয় সুরলা নিলয়ের থেকেও অবুঝ। তাই তো ভয় হয়। বোনকে আগলে রাখতে চায় সব বিপদ থেকে। নানান ভাবনা মাথায় নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। এদিকে সুরলা নাচ থামিয়ে চয়নের আইডি ঘুরছে। চয়ন সম্পর্কে নতুন নতুন তথ্য সংগ্রহ করছে। চয়ন DU থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। তার সমাবর্তন অনুষ্ঠানে ছবি দেখে বুঝতে পেরেছে বর্তমানে চট্টগ্রামের একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছে। চয়নের কয়েকটা ছবি সেভ করে নিয়ে দেখতে থাকে, আর লজ্জার লাল গোলাপি আভা টানে দু গালে। রেহেনা জাহান ততক্ষণে নাস্তা তৈরি করে নিয়েছে। টেবিলে নাস্তা সাজিয়ে সবাইকে ডাকেন। সবাই গিয়ে হাজির হয়। খেতে বসে সিদ্ধান্ত হয় সবাই লাঞ্চ বাইরে করবে। সিদ্ধান্ত মোতাবেক সবাই বেরিয়ে পড়ে 12টা নাগাদ। লাঞ্চ সেরে ঘুরে ফিরে বাসায় ফিরে বিকেল 4টেয়। এসে ফ্রেশ হয়ে ছাদে চলে যায় সুরলা। পাশের ছাদে উকিঝুঁকি মেরেও চয়নের দেখা পায় না। আজ কি তবে আসেনি? হয়তো এসেছে, পেন্টিং করে চলে গিয়েছে। হতাশ হয়ে ফিরে আসে বাসায়। সন্ধ্যায় পড়তে এসে নিতুর মনে পড়ে তার একটা নোট চিবার কাছে রয়ে গেছে। সেই নোটটা এখন লাগবে তার।
কাল স্যারকে পড়া দিতে হবে। সিদ্ধান্ত নাই এক্ষুনি গিয়ে নিয়ে আসবে। যেহেতু পাশের বিল্ডিংয়ে চিবাদের বাসা, তাই সমস্যা হবে না, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসতে পারবে। মাকে বলতেই মা একা ছাড়ে না, সুরলাকে সাথে পাঠায়। চয়নের কথা ভেবে রাজি হয়ে যায় সুরলা। বেশ কয়েকবার আয়নায় নিজেকে দেখে নিয়ে রওনা দেয়। চিবাদের বাসার গেট পেরিয়ে সিঁড়ির কাছে যেতেই চয়নের দেখা পায় সুরলা। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরছে চয়ন। গুনগুন করে গান গাইতে গাইতে গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে। নিতুরাও চয়নের পেছনে আসছে। চয়ন সামনে থাকায় তা খেয়াল হয় না। নিতুরা পেছনে থাকায় চয়নকে চোখে পড়ে। নিতু, চয়ন ভাইয়া বলে ডাক দেয়। ডাক শুনে সিঁড়ির কাছে গিয়ে থামে চয়ন, পেছন ফেরে। সিঁড়ি রুমের লাইটের আলোয় সুরলা আর নিতুকে চোখে পড়ে। ভ্রু কুচকায় সে, যার অর্থ এই ভর সন্ধ্যায় এখানে কি করছে ওরা। নিতু এগিয়ে গিয়ে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, তুমি এখানে? সন্ধিয়ান চোখে তাকিয়ে বলে চয়ন। নিতু ধীর গলায় বলে, চিবার কাছে আমার একটা নোট আছে, ওটার জন্যই আসা। ও আচ্ছা, তা কেমন আছো? পড়াশোনা কেমন চলছে? ভালো। আর ঝগড়াঝাটি? আজকাল তো ভালোই ঝগড়া করো দেখছি। নিতু লজ্জা পায়, আমতামতা করে বলে, আসলে ভাইয়ের সুর। আসার আগে নিতু চিবাকে ফোন করে জানায় যে সে নোট নিতে আসছে। সুরে চিবা তখনই নোট গুছিয়ে দোতলায় সিঁড়ির কাছে এসে দাঁড়ায়। নিচতলায় নিতুর আওয়াজ পেয়ে হাঁক ছাড়ে। নিতু, কথা শোনা যাচ্ছে তোর, কোথায় তুই? তাড়াতাড়ি আয়। নিতুর আর ঝগড়ার বিবরণ দেওয়া হয় না চয়নকে। সুরলাকে রেখে চলে যায় ওপরে। যাবার আগে চয়নকে বলে, চিবা ডাকছে, আমি যাচ্ছি, আপনি আমার বোনকে নিয়ে আসেন। বলে সুরলাকে ইশারা করে। চলে যায় সে। সুরলা তখন থেকে হাত মোছড়ামুছড়ি করছে। তার লজ্জা ভয় সব একসাথেই লাগছে। ইচ্ছে করছে দুটো কথা বলবে চয়নের সাথে, কিন্তু দ্বিধা হচ্ছে। কোন কথা দিয়ে শুরু করবে ভেবে পাচ্ছে না। বলা হয়ে থাকে, কাঙ্ক্ষিত বস্তু সামনে পেলে মানুষ সব ভুলে যায়। সুরলাও সব ভুলে গেছে। চিন্তা ভাবনা করে আমতামতা করে বলে, আসসালামু আলাইকুম। নিতুর দেওয়া সালাম মনে পড়ছে তার। চয়ন তখন ফোনে কিছু একটা লেখছিল সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে। সুরলার সালাম শুনে ফোন রেখে চোখ তোলে। সামনে থাকা হলুদ টি শার্টের সাথে ডেমিন জ্যাম স্যুট পরা মেয়েটার দিকে এক পলক তাকাই। কাল বিকেলে ঝগড়ার দৃশ্য চোখে ভাসে। আপনা আপনি হাত চলে যায় মাথায়। এই মেয়েটা কি এখন তার চুল ধরে টানবে? আল্লাহ রক্ষা করো। নানান ভাবনা মাথায় নিয়ে পা বাড়ায় সামনে। এক হাত তখনও মাথায়, আরেক হাতে ফোন। সিঁড়িতে পা রেখে সালামের উত্তর না দিয়ে সুরলার উদ্দেশ্যে প্রথম বাক্য ছড়ে, এখন কি আমার মাথার চুল ছেঁড়া হবে? ভাববাচ্চের আশ্রয় নেয় চয়ন। দেখতে অনেক ছোট মনে হচ্ছে সুরলাকে। সম্ভবত 8-9-এ পড়ে। সে হিসেবে তুমি বলা উচিত। আবার প্রথম কথায় তুমু সম্বোধন করা অভদ্রতা, আপনি বলে সম্বোধন করা মানানসই। তবে ছোটদের আপনি সম্বোধন করলে অনেকে ক্ষেপে যায়, ভাবে তাদের মুরব্বি লাগছে দেখতে। মাসখানেক আগে কলিগ তিথির বিয়েতে তার 9 পড়ুয়া ছোট বোন তিহিকে আপনি সম্বোধন করার পর রেগে গেছে। তাকে নাকি বয়স্ক লাগছে, তাই চয়ন কটু করে বলেছে, এমন অপবাদ দিয়েছে। এখন কাউকে কোনো সম্বোধন করার আগে স্থানকাল পাত্র ভেবে সম্বোধন করে। এখন আপনি সম্বোধন করলে যদি সুরলা রেগে যায় আর চুল টানা শুরু করে, এই ভয়ে ভাববাচ্চা ব্যবহার করে সে। চয়নের কথা শুনে লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে সুরলার। নিজের বোকামিতে নিজেকে দোষারোপ করে। কেন কাল ঝগড়া করতে গিয়েছিলি? ঝগড়া করলে ঘরে করা যেত, চয়নের সামনে কেন ঝগড়া করতে হলো? এখন চয়ন লজ্জা দিচ্ছে, তাকে অনেক খারাপ ভেবেছে। সে আত্মপক্ষ সমর্থন দিয়ে বলে, আসলে কাল অনেক রেগেছিলাম নিতুর উপর, তাই চুলে হাত দিয়েছি। অন্যথায় আমি ভালো। কথাটা শুনে হাসি পায় চয়নের। ছোট ছোট ছেলেমেয়েরা আজকাল ভয়ঙ্কর সব কাণ্ড বাঁধিয়ে নিজেকে ভালো বলে। আজব। মৃদু হাসি চয়ন, মাথা থেকে হাত নামিয়ে বলে, পিচ্চিদের এত রাগ থাকতে নেই, ভালো দেখায় না। ছোটবেলা থেকে পিচ্চি শব্দটা ভীষণ অপছন্দ সুরলার। কেউ তাকে পিচ্চি বললে সে রেগে যেত। বড় হওয়ার পর শব্দটা ঘৃণার তালিকায় গিয়ে ঠেকেছে। সে যখন কাউকে বড় মুখ করে বলতে যায় যে সে আইইউবিতে পড়ে, তখনই সেই মানুষ এসে তাকে পিচ্চি বলে যায়। প্রথম দেখায় সবাই কেন তাকে পিচ্চি ভাবে, বড় ভাবতে পারে না কেন? তার রাগ কষ্ট দুটোই হয়। তবে পিচ্চি শব্দটা ইতিপূর্বে যতবার শুনেছে তার কোনোবার সম্ভবত এত কষ্ট পায়নি যতটা না এখন স্বপ্নে পুরুষের মুখে থেকে বের হওয়ার শব্দ তাকে কষ্ট দিয়েছে। শেষ অবধি এই মানুষটাও তাকে পিচ্চি ভাবলো। কোথায় ভেবেছে ভাব জমাবে, সম্পর্ক আগাবে, কিন্তু পিচ্চি শব্দটা উচ্চারণ করে সব শেষ করে দিয়েছে।
সুরলার রাগ কষ্ট দুটোই হয়, নাক চোখ লাল হয়। কষ্ট চেপে রাগটাকে প্রশ্রয় দেয়, লাফিয়ে এক সিঁড়ি উপরে গিয়ে তেড়ে আসে চয়নের দিকে। আঙুল উঁচিয়ে চোখ রাঙিয়ে বলে, একদম পিচ্ছি বলবেন না আমায়, আমি যথেষ্ট বড়। আকস্মিক ঘটনায় চয়ন চমকায়, ভ্রু কুঁচকে তাকায় সুরলার দিকে। এইটুকুনি মেয়ে তাকে থমকায়, বলে কিনা সে পিচ্ছি না। হাসি পায় চয়নের, ইচ্ছে করে শব্দ করে হাসতে, কিন্তু চুল তার প্রিয়, তাই পারে না। পিচ্ছিদের রাগালে মাসুল দিতে হয়, শেষে না তাকে টাক হতে হয়। অযথা এই মেয়েকে রাগিয়ে ঘূর্ণিঝড় আনার কোনো অর্থ হয় না। হাসি চেপে মিথ্যে ভয়ের ভান করে সে। ফোন পকেটে রেখে ছিটকে এক সিঁড়ি ওপরে উঠে মাথায় হাত দিয়ে বলে, তুমি তুমি অনেক অনেক বড়, এত বড় যে কোনো ইঞ্চি টেপ দিয়ে মাপা যাবে না। স্বীকৃতি করেছি, দয়া করে আমার চুল ধরে টেনো না। সুরলার মনে হয় চয়ন তাকে তিরস্কার করছে। সে দ্বিগুণ রেগে যায়, আবারও তেড়ে যায় চয়নের দিকে। আপনি আমাকে তিরস্কার করছেন, ভালো হবে না কিন্তু। আপনি ছলে বলে কৌশলে আমাকে পিচ্ছি বলতে পারেন না, কখনো না, ভালো হবে না। আমি রেগে গেলে আপনার চুল একটাও মাথায় থাকবে না। সুরলার খেপে যাওয়ার ব্যাপারটাই মজা পায় চয়ন। চিবাকে যখন সে খ্যাপায় তখন চিবাও এমন রেগে যায়, তখন আরও বেশি খ্যাপায় সে। এটা তার অভ্যাস। তার মনে হয় ছোটদের রাগিয়ে যে মজা পাওয়া যায় তা আর কোনো কাজে পাওয়া যায় না, হোক সে নিজের বোন কিংবা আগন্তুক। চয়ন হেসে বলে, আমার কাছে 18 নিচে সবাই পিচ্ছি, আর পিচ্চিদের পিচ্ছি বলে সম্বোধন করা বড়দের জাতিগত অধিকার। এই অধিকার থেকে কেউ বড়দের মানে আমাদের বঞ্চিত করতে পারবে না। তোমার মতো 4 ফুটের পিচ্চিরা তো নয়, বুঝেছ পিচ্ছি? সুরলা আবারও তেড়ে যায়, চোখ রাঙিয়ে বলে, আর একবার পিচ্ছি বললে আমি আপনার সব চুল ছিঁড়ে ফেলবো। চয়ন ততক্ষণে সিঁড়ির মিডিলে পৌঁছে গেছে। সেখানে দাঁড়িয়ে পিছন ফিরে বলে, চুল ছিঁড়তে হলে তোমাকে আমার চুল অবধি পৌঁছাতে হবে, যা তুমি পারবে না। আমার চুল ছিঁড়তে হলে তোমাকে লিফটে চড়ে আমার মাথা অবধি পৌঁছে তারপর চুল ছিঁড়তে হবে, বুঝেছ পিচ্ছি? আমি আপনার নামে মামলা করব। আমাকে পিচ্ছি বলার অপরাধে আপনার জেল হবে। রাগটা মাথাচাড়া হয়ে যায় সুরলার। সুরলার হাস্যকর হুমকিতে হো হো করে হেসে দেয় চয়ন, বলে, অপ্রাপ্তবয়স্ক মানুষের দায়ের করা মামলা নিবে না পুলিশ। আগে প্রাপ্তবয়স্ক হও, তারপর মামলার কথা বলো। আপনি জানেন আমার বয়স কত? চোখ ছোট ছোট করে বলে সুরলা। চয়ন সময় না নিয়েই জবাব দেয়, কতই বা হবে, বড় জোর 15। দেখতে তেমনই লাগছে। আমি নিশ্চিত তুমি আমার ছোট বোন থেকেও ছোট হবে। সুরলা হাসবে না কাঁদবে বুঝতে পারে না। এই লোকের চোখ কি আছে নাকি চলে গেছে? তার বয়স বলে কিনা 15, তার বয়স 22 চলে। সেটা কিভাবে বোঝাবে সে? এই লোকের বিহেভ দেখে মনে হয় না সত্যটা বললে বিশ্বাস করবে, তাই কথা বাড়াতে চায় না সে। এই লোককে যতটা ভদ্র ভেবেছিল ততটা ভদ্র নয়, বদের হাড্ডি। প্রথম কথোপকথনে কেমন করে তাকে পচাচ্ছে, না জানি পরে কি হবে। নিশ্চয়ই সারাদিন পিচ্ছি রেখে খ্যাপাবে। সুরলার চুপ থাকাটা পছন্দ হয় না চয়নের। সে বলে, শুনো পিচ্ছি, এখান থেকে যাওয়ার সময় নিতুকে নিয়ে গলির মোড়ের দোকানটায় যাবে। দোকান থেকে হরলিক্স, বর্নভিটা, চেমন, কমপ্লেন, গ্লুকোজ কিনে নিয়ে যাবে। একটা গামলা নিয়ে সব একসাথে গুলিয়ে শরবত বানিয়ে খেয়ে একটা লম্বা ঘুম দিবে। সকালে উঠে দেখবে তুমি রাতারাতি বড় হয়ে গেছো। তখন কেউ তোমার আর পিচ্ছি বলে ডাকবে না। ট্রিক্সটা ভালো না পিচ্ছি? সুরলা পিচ্ছি নয়, তার হাইট পিচ্ছি, তাই তাকে পিচ্ছি লাগে। এটা চয়নকে কিভাবে বোঝাবে ভেবে পায় না সুরলা। রাগে তার কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। চয়ন আর কিছুক্ষণ থাকলে সে নিশ্চয়ই তার রাগটা কন্ট্রোল হারা হবে। তখন চয়নের অবস্থা কাল বিকেলে নিতুর মতো হবে। যা চাচ্ছে না সুরলা, তাই কটমট করে বলে, এই মুহূর্তে আপনি আমার সামনে থেকে বিদায় হন, না হলে আমি অঘটন ঘটিয়ে ফেলবো। আজকাল ভালো কথার দাম নেই। বলে ফুস করে নিঃশ্বাস ছেড়ে সামনে আগায় চয়ন। চেয়েছিল এই মেয়েকে আরও কিছুক্ষণ খ্যাপাবে, কিন্তু সরলার হাবভাব ভালো ঠেকছে না, বিধায় চলে যাচ্ছে। খ্যাপানোর জন্য হাতে পর্যাপ্ত পরিমাণে সময় আছে। আজ এই পর্যন্তই থাক। দোতলায় নিজেদের বাসায় যায় সে। ড্রয়িং রুমে নিতুর সাথে দেখা হয়। নিতু নোট নিয়ে ফিরে আসছে। চয়নকে একা দেখে ভ্রু কুঁচকায়, বলে, আপনি একা? আমার বোন কোথায়? চয়ন পিছন ফিরে সিঁড়ির দিকে তাকায়। সুরলাকে দেখা যাচ্ছে না, রেগে চলে গিয়েছে সম্ভবত। সে সরল গলায় বলে, কিছু বুঝলাম না জানো, তোমার বোনকে পিচ্ছি বললাম, তাতেই রেগে আগুন। তুমি বলো, পিচ্চিদের পিচ্ছি না বলে কি বলবো? আপনি ওকে পিচ্ছি বলেছেন? বিস্মিত গলায় বলে নিতু।
চয়ন মাথা নাড়ায়। নিতু সন্দেহী চোখে চয়নের মাথার দিকে তাকিয়ে বলে, আপনার চুল কয়টা ছিঁড়েছে? ছিঁড়ার আগেই কেটে এসেছি। প্রচুর বিপজ্জনক তোমার বোন। ওর থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলবেন, কিন্তু আপনাকে রাতারাতি গায়েব করে দেবে। আর যাই দেখি কোথায় গেল। বলে বাসা থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে যায় নিতু। সিঁড়ির কাছে গিয়ে দেখে সুরলা সিঁড়ির মিডিলে মাথা চেপে বসে আছে। নিতু এগিয়ে যায় সেদিকে। সুরলার কাঁধে হাত রেখে বলে, চিবাদের বাসায় না গিয়ে এখানে বসে আছো কেন? নিতুর কথায় মাথা থেকে হাত নামিয়ে বলে, তোর ওই বান্ধবীর ভাইকে আমি দেখে নিব, কত বড় সাহস বলে কিনা আমি পিচ্ছি। নিতু অন্যদিকে তাকিয়ে মুখ চেপে হাসে, বিড়বিড় করে বলে, আমার চুল ছিঁড়েছ, বদদোয়া লেগেছে। বেশ হয়েছে, আরো আমার চুল টানো। নিতুর হাসিটা চোখে পড়ে সুরলার। রাগত স্বরে বলে, তুই হাসছিস? তড়িৎ ফেরে নিতু, মাথা নাড়িয়ে বলে, কই না তো, আমি হাসছি না। ভাইয়া কিন্তু কাজটা ঠিক করলো না। আমার বোনটা কত বড় সেটা ভাইয়া চোখেই পড়ে না। সুরলা ফুস করে নিঃশ্বাস ছাড়ে। প্রেম ভালোবাসার অধ্যায় পড়ে। আগে পিচ্চি বলার ব্যাপারটা রফাদফা করব। কাল জগিং করতে গেলে ব্যাটাকে সাহিস্তা করব। আমাকে পিচ্চি বলা না, দেখাচ্ছি মজা, ভেবে নেয় সুরলা। পরদিন ভোরে বেশ আক্রোশ নিয়ে খালার সাথে জগিংয়ে বের হয় সুরলা। আর চয়নকে একটা শিক্ষা দেবেই সে। কাল সন্ধ্যা থেকে এখন অবধি কত পরিকল্পনা এঁটেছে তার ইয়াত্তে নেই। রাতে ঘুমও হয়নি ভালো মতো। ভোর 6টা বাজতে হালকা গোলাপি রঙের জগিং স্যুট পরে তৈরি হয়ে নেয়। কাঁধ অবধি বব কাট সিল্কি চুলকে রূপ দেয় পনিটেইলে। কপাল জুড়ে স্থান পায় সামনের ছোট ছোট চুল। 6:30 বাজতেই কাল বিলম্ব না করে খালার সাথে বেরিয়ে যায়। গত দিনের মতোই চয়নের দেখা পায় তাদের গেটে। রীতিমতো রেহানা জাহানকে দেখে চয়নের ভদ্রতা উপচে পড়ে। বিনম্রভাবে সালাম দিয়ে কুশল বিনিময় করে। রেহানা জাহান চয়নের দিকে তাকিয়ে থাকেন। এই ছেলেটাকে ভীষণ পছন্দ তার, কি চমৎকার ব্যবহার। তার খুব ইচ্ছে ছিল চয়নকে তার বড় মেয়ের জামাই বানাবেন, কিন্তু মেয়েটা আগেই মুফিক নামে এক ছেলের সাথে সম্পর্ক এঁটে বসে আছে। বিয়ে করলে মুকিফকেই করবে, নয়তো করবে না। মেয়ের সুখের দিকে তাকিয়ে আর্কিটেক্ট ছেলেকে মেনে নেন তিনি। আংটি বদল করে বিয়েটাকে পাকা করেন। মুকিফ একটা কোর্সের কারণে কানাডা আছে, ফিরবে বছর খানেক পর। মুকিফ ফিরলেই বিয়ে হবে। এই সবের মাঝে চয়নকে জামাই বানানোর আশা ব্যক্ত করা হয় না তার। নিতু তা ছোট, না হলে চয়নের সাথে নিতুর বিয়ে দিতেন। এমন হিরে কেউ হাতের কাছে পেয়ে ঠেলে দেয়, আক্ষেপ রয়ে যায়। সেই আক্ষেপ থেকেই এক দীর্ঘশ্বাস ছাড়েন। চয়নের কাছ থেকে বিদায় নিয়ে হাঁটায় মন দেন। তার হাঁটার গতি দ্রুত, সুরলা হাঁটে ধীরে ধীরে। রেহানা জাহান আগে চলে যান, সুরলা পেছনে আসে কচ্ছপের গতিতে। যাবার আগে পাশে দাঁড়ানো চয়নের দিকে একবার কটমট দৃষ্টিতে তাকায়। চয়ন বুঝতে পারে সুরলা কালকের ব্যাপারটা নিয়ে রেগে আছে। সে হাসে, পা বাড়ায় সুরলাকে খ্যাপানোর মনোভাব নিয়ে। পিচ্চি, রেগে আছো কেন? রাতে ভাত দেয়নি? সুরলার পাশাপাশি এসে বলে চয়ন। সুরলা ছোট ছোট চোখ করে বলে, রাতে ভাত দেয়নি, বকা দিয়েছে। খাবে? টেস্ট কেমন? ইয়াম্মি। খাবেন? দিব, সাথে চুল ছেঁড়া ফ্রি। দাঁত কিরমির করে বলে সুরলা। চুল ছেঁড়ার কথাই চয়ন মাথায় হাত দিয়ে এক কদম পিছু সরে যায়। তাতে সুরলার ঠোঁটের করে হাসি ফোটে। সে বলে, চুল ছেঁড়ার কথায় ভয় পেয়েছেন? চয়ন 2 কদম এগিয়ে সুরলার সামনে এসে দাঁড়ায়। চুলে হাত বোলাতে বোলাতে বলে, ভয় শব্দটা চয়নের সংবিধানে নেই। তাছাড়া আমি ভালো করেই জানি তোমার মতো পুচকি মেয়ে আমার চুল অবধি পৌঁছাতে পারবে না। তার জন্য কম হলেও 1 যুগ সময় লাগবে। সুরলা ভেঙচি কেটে বলে, আপনার চুল অব্দি পৌঁছতে আমার 1 যুগ নয়, 1 মিনিট লাগবে। বড় বলে সম্মান দিয়ে চুল টানার চেষ্টা করছি না। অন্যথায় কাল সন্ধ্যার পর আপনার চুল আপনার মাথায় থাকতো না। চয়ন হো হো করে হেসে দেয়, যেন সে কোনো মজার কথা শুনেছে। হাসতে হাসতে বলে, তুমি পৌঁছাবে আমার চুল অবধি, তাও 1 মিনিটে? বলে হাসতে থাকে। সুরলা ভ্রুকুসকে বলে, আপনার কি মনে হয় আমি পারবো না? না। হাসতে হাসতে উত্তর দেয় চয়ন। হাসি থামিয়ে বলে, এটুকুনি পুচকি মেয়ে আমার চুল টানবে? অসম্ভব, পারবে না তুমি। লাভ দিয়েও আমার চুল অবধি পৌঁছাতে পারবে না। পারি কি না পারি তার সময় বলবে। এখন যাই, দেরি হচ্ছে আমার। বলে দ্রুত সামনে আগায় সুরলা। চয়ন পেছনে পড়ে যায়, পিছু ডাকে। পালিয়ে যাচ্ছ পিচ্ছি? সুরলা থামে,
পিছু ফিরে তেড়ে যায় চয়নের দিকে, রাগত কণ্ঠে বলে, আমার নাম সুরলা, যদি ডাকতে হয় তবে নাম ধরে ডাকবেন, অন্যথায় ডাকবেন না। সুরলার নামটা একবার বিড়বিড় করে চয়ন, তারপর হেসে বলে, সুরলা নামটা কেমন যেন বড়দের নাম। তোমার মতো পিচ্চির সাথে যাচ্ছে না। তোমার সাথে যাবে পিচ্চি, পুস্কি, কীর্তি, মিনি, খুকি, বাবনি, এসব নাম। আমি আবার পিচ্চিদের সম্মান করি, যেই সেই নামে ডাকি না। আমার ছোট বোন চিবাকে খুকি ডাকি, আমার ছোট বোন চিবাকে খুকি ডাকি। তুমি তো ওর থেকেও ছোট, তোমাকে তো আরো বেশি সম্মান দিতে হবে। সুরলা নাক ফুলিয়ে বলে, আমি ছোট না, আমি ভার্সিটিতে পড়ি। সুরলার কথায় চয়ন উচ্চস্বরে হেসে দেয়, হাসতে হাসতে বলে, নাইস জোক, নেক্সট প্লিজ। সত্যি বলছি, আমি বিশ্বাস না হলে নিতু নিলয়কে জিজ্ঞেস করে নিতে পারেন। আবারও নাক ফুলিয়ে বলে সুরলা। চয়ন বিশ্বাস করে না তার কথা। সে ভাবে সুরলা নিছকই মজা করছে। এই পিচ্চি মেয়েটা কিভাবে ভার্সিটিতে পড়তে পারে, সম্ভব নাকি? তার মনে হচ্ছে মেয়েটা এখনো স্কুলের গণ্ডিও পেরোয়নি। সে হেসে বলে, বড়দের সাথে এত বড় মিথ্যা কথা বলে না পিচ্চি। স্কুলে পড়ে নিজেকে ভার্সিটি ছাত্রী বলা বেমানান, কেউ বিশ্বাস করবে না। আমিও তোমার কথা বিশ্বাস করছি না। থাকুন আপনি, আপনার বিশ্বাস নিয়ে চললাম আমি। বলে হেঞ্চি কেটে দৌড়ে দৃষ্টির আড়াল হয়ে যায় সুরলা। চয়ন মাথা চুলকায়, বিড়বিড় করে বলে, কি হলো এটা? 7-5 ভাবতে ভাবতে চয়নের সামনে আগায়। উভয়ে জগিং করতে যায় জোরপুকুর মাঠ বা ময়দানে। সুরলা ময়দানের এক কোণে তার খালাকে দেখে সেদিকে যায়। চয়ন অন্যদিকে চলে যায়। সুরলাকে দেখে রেহানা জাহান হাঁপ ছাড়েন, রকুসকে বলেন, তোর আসতে এত সময় লাগলো কেন? আমি তো সেই কখন থেকে চলে এসেছি। সুরলা মাথা চুলকায়। খালামণিকে যদি বলে এতক্ষণ সে চয়নের সাথে ঝগড়া করতে ব্যস্ত ছিল, তখন খালামণি কি বকবেন? যদি উল্টোপাল্টা ভাবেন, তখন প্রেম শুরুর আগেই শেষ হবে। তাই ব্যাপারটা চেপে যায়, বলে, আমি তোমার মতো এত দ্রুত দৌড়তে পারি না, আমি ধীরে ধীরে দৌড়াই। এক্ষেত্রে তোমার গতি খরগোশের মতো, আর আমার গতি কচ্ছপের মতো। সুরলার কথায় রেহানা জাহান হেসে ফেলেন, বলেন, শুধু পাকা পাকা কথা বলিস। শোন, জগিং করতে হবে নিয়ম মাফিক। কচ্ছপের গতিতে জগিং করলে তো চলবে না। এতক্ষণ অনেক ফাঁকিবাজি করেছিস, এবার গতি বাড়া, সঠিক নিয়মে জগিং কর। ধীর গতিতে হেঁটেও কচ্ছপ ফিটনেস দেখছো? আমিও কচ্ছপের মতো হেঁটে ফিট থাকবো। তাছাড়া আমার হাইটের সাথে ওয়েট একদম পারফেক্ট। আর বাড়াতে কমাতে হবে না, তোমার ওয়েট লুজ করতে হবে। তুমি নিয়ম মানো, আমি এত নিয়মই নেই। বলে ভেঙচি কাটে সুরলা। রেহানা জাহানের কপট রাগ হয়। ভেঙচি কাটা এবং জগিং নিয়ে মজা করা তার পছন্দ নয়। তিনি গম্ভীর কণ্ঠে বলেন, গ্রামীণ মেয়েদের মতো কথায় কথায় ভেংচি কাটিস কেন? নিষেধ করেছি না ভেংচি কাটতে? সুরলা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রেহানা জাহান আবারও ধমকে ওঠেন, আর তোকে কতবার বলবো, জগিং শুধু ওয়েটলেস নয়, সুস্থ থাকার জন্য জরুরি। জগিং করলে পায়ের পেশি মজবুত ও শক্তিশালী করে, হাড় মজবুত রাখে, কার্ডিওভাস্কুলারও ফিটনেস বাড়ায়, সুনির্দিষ্ট ওজন নিয়ন্ত্রণে রাখে, এনার্জি বাড়িয়ে তোলে, ফিট থাকতে সাহায্য করে, ভালো ঘুম হজমে সাহায্য ও মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। এই কথাগুলো প্রতিদিন বলি, তাও মূর্খের মতো কথা বলিস। নিজের মেয়েদের তো জগিং এর অভ্যাস করাতে পারলাম না, ভেবেছিলাম তোকে করব, এখন দেখি সেটাও ব্যর্থ হবে। সুরলা আর চোখে তাকায় খালামণির দিকে। খালামণি রেগে আছেন ভীষণ। এই রাগকে ভীষণ ভয় পায় সুরলা। তাই খালামণির অপছন্দের কাজ তার সামনে করে না। আজ একে একে 2টা ভুল একসাথে করে ফেলেছে। এখন তার সামনে থাকা মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। তার চেয়ে ভালোই কেটে পড়া মঙ্গল। সুরলা কান ধরে বলে, সরি, আর হবে না। এই দেখো, আমি ঠিক নিয়মে জগিং করছি। বলে কান ধরে রেহানা জাহানের দিকে তাকিয়ে উল্টো দৌড় দেয়। রেহানা জাহান অন্যদিকে তাকিয়ে ফিক করে হেসে দেন। এই মেয়েটার ওপর তার রাগ টিকে না। এতক্ষণ বহু কষ্টে গম্ভীরতার ভান করেছিলেন। মেয়েটা দিন দিন বকে যাচ্ছে। একটু আধটু শাসন না করলে নয়। বোনটা যে শাসনের দায়িত্ব তাকে দিয়েছে। কিছুদূর গিয়ে থামে সুরলা। আশপাশ চোখ বোলায়, না, খালামণিকে দেখা যাচ্ছে না। ময়দানের এক কোণে বসার জায়গায় গিয়ে বসে পড়ে। গালে হাত দিয়ে মানুষের হাঁটাচলার দৃশ্য দেখতে থাকে। চয়নকে চোখে পড়ে। মাঠের মাঝে দৌড়াচ্ছে চয়ন। চয়নের সাথে তার মাথা ভর্তি চুলগুলোও দৌড়াচ্ছে যেন। সুরলার মনে পড়ে প্রথম দিনের কথা। সেদিনও তো এমনই দৌড়াচ্ছিল, তবে ভিন্ন উদ্দেশ্যে। চয়নের পরনে নীল টি শার্ট, সাথে কালো ট্রাউজার, পায়ে কালো জগিং শু। দরদর করে ঘামছে,
কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। গায়ে টি শার্ট ঘামে ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। পেশিবহুল শরীরটা বোঝা যাচ্ছে। সুরলা মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। এই মানুষটাকে সে ভালোবাসে। এই মানুষটাকে নিজের করে বাবার ইচ্ছে ভীষণ। সেই ইচ্ছে আদৌ পূরণ হবে কিনা জানে না, তবে সে চেষ্টা করবে। ঝগড়ার পর্ব চুকিয়ে দুজনের মাঝে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে নেবে। তারপর সুযোগ বুঝে ভালোবাসার কথাটাও জানিয়ে দেবে। এমনই ভাবনা সুরলার। জগিং করতে করতে পানি তৃষ্ণা পায় চয়নের। মাঠের মাঝে বসে পড়ে। ঘাসের ওপর রাখা বোতলের ক্যাপ খুলে ঢকঢক করে অর্ধেক পানি পান করে। চয়নের পানি খাওয়ার দৃশ্য চোখ এড়ায় না সুরলার। মুহূর্তেই তার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। পানি খেয়ে উঠে দাঁড়ায় চয়ন। একবার চোখ বোলায় চারিদিকটায়, চোখ যায় সুরলার দিকে। সুরলা হাত উঠিয়ে ডাকে। সুরলার আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পায় না। একা একা পিচ্ছি ওখানে কি করছে? কোনো বিপদ হলো নাকি? এই ভেবে সুরলার কাছে যায় চয়ন। গিয়ে বলে, পিচ্ছি, একা একা এদিকে কি করো? সুরলা যেন এরই অপেক্ষায় ছিল। সে অসহায় চেহারায় বলে, আসলে জগিং করতে করতে হাঁপিয়ে গিয়েছে, তাই এখানে এসে একটু জিরিয়ে নিচ্ছি। চয়নের মায়া হয়। আজকাল বড়দের বলে বলে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা যায় না। ব্যায়াম করতে বললে বাহানা খোঁজে। সকালের এই আরামদায়ক ঘুম ছেড়ে ব্যায়াম করাটা অর্থহীন মনে হয় তাদের কাছে। সেখানে এই ছোট মেয়েটা নিজের স্বাস্থ্য সম্পর্কে কতটা সচেতন। ঘুম ছেড়ে কাক ডাকা ভোরে উঠে জগিংয়ের জন্য বের হয়। ব্যাপারটা মুগ্ধ করে চয়নকে। পানি খাবে? চয়নের মনে হচ্ছে সুরলার পানির পিপাসা পেয়েছে। তার ধারণাকে সঠিক প্রমাণ করে সুরলা। পানির পিপাসা পেয়েছে, বোতল আনতে ভুলে গিয়েছি। আপনার কাছে পানি আছে? আছে, তুমি বসো, আমি পানি নিয়ে আসি। বলে মাঠের মাঝে চলে যায়। ফেরত আসে পানির বোতল হাতে। বোতলের ক্যাপ খুলে সুরলার দিকে বাড়িয়ে দেয়। বলে, নাও পানি। বোতল হাতে নেয় সুরলা, মুখে দেয় না। চয়নের দিকে তাকিয়ে বলে, বসুন, আপনি সামনে দাঁড়িয়ে থাকলে আমি পানি খেতে পারবো না। চয়ন বিনা বাক্যে বসে পড়ে সুরলার পাশে। সুরলা বোতলে মুখ না লাগিয়ে একটুখানি পানি খায়। তারপর বোতল ফেরত দেয়। চয়ন বোতল হাতে নিয়ে ক্যাপ লাগাতে ব্যস্ত হয়ে পড়ে। এই ফাঁকে সুরলা উঠে চয়নের সামনে এসে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগে চয়নের মাথার চুল দু হাতে সর্বশক্তি দিয়ে টেনে দৌড় দেয়। কিছু দূর গিয়ে পেছন ফিরে বলে, 1 মিনিট, পুরো লাগেনি। চয়ন মাথায় হাত দিয়ে বসে আছে। ঘটনা এখনো বুঝে উঠতে পারেনি সে। চয়নকে শিক্ষা দিয়ে ব্যাপক আনন্দ পায় সুরলা। এবার বুঝবে সুরলা কি। কিছুদূর গিয়ে ফিরে তাকায়। দেখে চয়ন সেখানেই মাথা চেপে বসে আছে। চুল কি বেশি জোরে টেনেছে? তার জন্য মাথা ব্যথা করছে? দেনামোনা করে ফিরে যেতে চায়, পারে না। অপরাধ বোধ তাড়া করে তাকে। অগত্যা ফিরে যায় চয়নের কাছে। চয়নের সামনে গিয়ে অনুতপ্ত গলায় বলে, সরি, আসলে আমি খেয়াল করিনি। কেউ আমার হাইট নিয়ে কথা বললে আমার ভীষণ রাগ হয়। আর আপনি আমাকে হেয়জ্ঞান করে চ্যালেঞ্জ করেছেন। সুযোগটা পেয়ে হাতছাড়া করিনি। সরি। মাথায় বেশ ব্যথা পেয়েছেন? বিরতিহীনভাবে প্রশ্ন করে থামে সুরলা। মাথা থেকে হাত সরিয়ে চোখ তুলে তাকায় চয়ন। সুরলার অনুতপ্ত চেহারা চোখে পড়ে। সুরলার চোখে পানি টলমল করছে। এই বুঝি পড়ে যাবে। যেন ব্যথা সে নয়, সুরলা পেয়েছে। নিজে ব্যথা দিয়ে আবার নিজেই ব্যথা পাচ্ছে। একেই বলে বাচ্চা মন। বাচ্চাদের মন স্বচ্ছ আর নরম হয়। তারা অন্যের ব্যথা সইতে পারে না। বড় হতে হতে সেই স্বচ্ছতা আর কোমলতা চলে যায়। চয়নের নীরবতা সুরলাকে আরও অপরাধী বানিয়ে দেয়। আচ্ছা, তার চুল টানার অপরাধে যদি চয়ন তার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তখন? ভাবতে পারি না সুরলা। চেহারায় অসহায়ত্ব মাখিয়ে দু কানে দু হাত দেয়। কান ধরে কোমল গলায় বলে, সরি, আর চুল টানবো না। পিঙ্ক প্রমিস। সুরলার ক্ষমা চাওয়ার ধরন দেখে হেসে দেয় চয়ন। বলে, ব্যথা পাইনি। তোমার মতো পিচ্চির শক্তি আমাকে ব্যথা দেওয়ার জন্য যথেষ্ট নয়। সুরলা গাল ফোলায়। বলে, দেখুন, পিচ্ছি বলবেন না, আমার রাগ হয়। পরে দেখা যাবে আবারও চুল টেনে দিব, তখন আপনি ব্যথা পাবেন। তাই দয়া করে পিচ্ছি বলবেন না। চয়ন আবারও হাসে। চুলে হাত বুলিয়ে বলে, টাক হতে চাই না আমি। টাক না হওয়ার জন্য হলেও পিচ্চি সম্বোধন ছাড়তে হবে। সুরলা আমার নাম, সুরলা ডাকবেন। চয়ন খানিক ভাবে, তারপর বলে, কিট্টি নামটা কেমন? কাট্টি মানে? বিড়াল ছানা। একটা বিড়াল ছানার মতো জীব চোখে পড়েছে। ভাবছি তাকে কিট্টি ডাকবো। সে কি রাগ করবে তোমার মতো? রাগ করবে কেন? বিড়াল ছানা অনেক কিউট হয়। আকার, চেহারা, আচরণ, চলাফেরা কত কিউট। আমার তো বিড়াল ছানা অনেক পছন্দের। সরল মনে উৎফুল্লতার সাথে জবাব দেয় সুরলা। পরক্ষণে ঠোঁট উল্টিয়ে বলে, কিন্তু জানেন, আম্মু বিড়াল রাখতে দেয় না বাসায়।
আমি কত চাই একটা বিড়াল ছানা নিয়ে আসতে, আম্মুকে বললে আম্মু বকে। চোখে মুখে কষ্টের আভাস সুরলার। চয়ন উঠে দাঁড়ায়, সুরলার দিকে ঝুঁকে বলে, জলজ্যান্ত একটা কীর্তি থাকতে আর একটা কীর্তির প্রয়োজন হয় না, তাই তোমার মা বিড়াল পুষতে দেয় না। কোথায় বিড়াল? নেই তো। অবুঝের মতো প্রশ্ন করে সুরলা। এখনো সে চয়নের কথার মর্মার্থ বুঝতে পারেনি। চয়ন বলে, কখনো সুযোগ হলে একটা বিড়াল ছানা কোলে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে রেখো, একজোটটা কীর্তি দেখতে পাবে। মানে? চয়ন আকাশের দিকে তাকায়। চারিদিকে সোনালি রোদের আগমন ঘটেছে। এখানে আর থাকা ঠিক হবে না, বাসায় ফেরা উচিত। এই পিচ্চি মেয়ের পাল্লায় পড়ে আর জগিংটাই মাটি হয়েছে। চয়ন সুরলার কথা এড়িয়ে বলে,